আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপার সিকিউ এর ফাইনাল রিভিউ ক্লাসে, অর্থাৎ সাজেশন প্লাস রিভিউ ক্লাসে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে তোমাদের পরীক্ষাগুলোতে ঘতে বিশেষ করে যে সিকিউ এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস আসবে তোমার পরীক্ষা এবং তুমি কোথা থেকে কোন কোন বোর্ড পড়বে সেই সব কিছু আমি রিভিউ করে দিচ্ছি। এবং এর মধ্যে তুমি চেক করবে যে তুমি কোন কোন টপিক পারো না বা কোন কোন প্রশ্নটা পারো না, সেই প্রশ্ন আলাদাভাবে শিখে নিও যদি কোনোটা এরকম না পারা থাকে। আর না হলে জাস্ট এগুলোই রিভিশন দিয়ে যাবা, কারণ এতটুকু পড়তে পড়তে দেখবা তোমার সময়টা শেষ হয়ে গেছে। 7টা চ্যাপ্টারের সিকিউ তুমি নিজেই চিন্তা করো, একটা চ্যাপ্টারে তুমি টেস্ট পেপার খুললে 50-60টা করে সিকিউ, তুমি এক চ্যাপ্টার শুরু করলে তো দেখবা যে সব টাইম শেষ হয়ে গেছে, বাকি 6 চ্যাপ্টার পড়বা কখন? এই জন্য তোমাকে একটু স্ট্র্যাটেজি ফলো করে একটা চ্যাপ্টার থেকে যেই সিকিউগুলো পড়লেই ওভারঅল মোটামুটি সম্পূর্ণটুকুই কাভার হয়ে যাবে, সেগুলোই তোমাকে বাছাই করে করে পড়তে হবে। সব বোর্ড ধরে 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 সব করার সময় নেই। তুমি কি করবা কি, যেগুলো তোমাকে বাছাই করে দিব যে হ্যাঁ এই টাইপগুলো, যেমন এই চ্যাপ্টার থেকে পদার্থের গাঠনিক ধর্ম থেকে এই 10টা সিকিউ তুমি পড়ো, তাহলে ওভারঅল পুরো চ্যাপ্টার তোমার কাভার হয়ে যাবে। তারপরে যদি তোমার এই 10টা হাতে কলমে তুমি করবা, এরপরেও সময় থাকলে তুমি আরও বেশি করবা। তোমাকে তো কেউ না করে নেই, 10টাই খালি পড়তে বলে নেই কেউ, তুমি আরও পড়ে যাও যদি সময়টুকু পাও, কিন্তু মিনিমাম এইটুকু তো শেষ করতে হবে। তো এইটা হচ্ছে প্রথম কথা, এই কথাটাকে অবশ্যই সবাই মাথায় রাখবা। চলো তোমাদেরকে সুন্দরভাবে সেটা আমি দাগাই দিচ্ছি যে কোন চ্যাপ্টারে কীভাবে কী পড়বে এবং কোন কোন প্রশ্ন পড়বা। আমি সবই তোমাকে বলেছি, গতে কোন প্রশ্নগুলো আসবে, একটা চ্যাপ্টারে ঘতে কোন প্রশ্নগুলো আসবে, তো তুমি সেভাবে প্রস্তুতিটাকে সুন্দর করে গুছিয়ে নাও। তো আশা করি এটা অনেক বেশি কাজে লাগবে এবং এগুলোর মধ্য থেকে আজকে ক্লাসে এখানে যা দিব এর মধ্য থেকে তোমার পরীক্ষায় তুমি দেখবা যে ঘতে ওগুলোই আসছে, এর বাইরে মোটামুটি নাই, এর মধ্যেই সব আসবে ইনশাল্লাহ। এই সব কিছু আমরা আমাদের ওয়ান শট ব্যাচে পড়াইছি। যারা আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাচে ছিল তো তারা তো সেই ক্লাসগুলো করলেই সব কিছু হয়ে গেছে তোমাদের। তারপরে ওভারঅল একটা জাস্ট সেই জিনিসগুলো আমি একটা আরেকবার রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ এই জিনিস ছিল সংক্ষেপে আমরা দেখে ফেলি। তো চলো শুরু করি, এবং তার আগে সবাই ভিডিওটি শেয়ার করে ফেলো, কারণ এই জিনিসগুলো হয়তো বা কারোর সামনে বা কেউ যদি কোনো একটা স্টুডেন্ট আগে না পড়ে থাকে, তাও যদি দেখে যায়, শুধুমাত্র এই জিনিসগুলো দেখে যায়, তারপরে সে ভালো একটা রেজাল্ট করে আসতে পারবে। অনেকেই হয়তো বা এই জিনিসগুলো খুঁজতেছে যে একটা চ্যাপ্টারে কী পড়বে, কোনটা রেখে কোনটা পড়বে। যে তোমাদের মধ্যে অনেকে এরকম আসো যে মানে কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, তোমাদের ফ্রেন্ডদের অথবা তোমাদের বিজনেস টাইম লাইনে। তো চলো শুরু করে ফেলি আমাদের আজকের এই ফার্স্ট পেপারের সিকিউ ফাইনাল রিভিউ সাজেশন সব ক্লাস যেটাকে বলতে চাই। তো অধ্যায়গুলোর মধ্যে আমাদের যে অধ্যায়গুলো আছে আসলে আমাদের সিলেবাসে, যে হচ্ছে স্পেশালি কি আমাদের আছে হচ্ছে 2, তারপর হচ্ছে কি 7, তাই না, 2, 7, 10, তারপরে কি আছে আমাদের 8, 6, 4 এবং আমাদের আরেকটা আছে 2, 7, 10, 8, 6, 4 এবং আছে হচ্ছে 5, তাই না। তো আমি যেটা সাজেস্ট করবো যে ভাই তুমি মিনিমাম 4-5টা চ্যাপ্টার তুমি আগে সুন্দরভাবে একদম A to Z শেষ করো, তারপরে দেখো তুমি বাকিগুলোও 3টাও সুন্দরভাবে শেষ করতে পারো কিনা, কারণ সময়ের একটা ব্যাপার, সময় তোমাদের কম। তো যাই হোক, আমি এগুলোর মধ্যে থেকে আমি সবগুলোই বলে দিচ্ছি। তুমি তোমার পছন্দের 5টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, যার যে সামর্থ্য, 7টা চ্যাপ্টার, সেই সামর্থ্য অনুযায়ী তুমি পড়ে যাও, তোমার ইচ্ছা, ঠিক আছে। কারণ তুমি কোন চ্যাপ্টার ভালো পারো সেটা তো আমি জানি না। তো তার মধ্যে আমি যেটা বলে দিই যে ভাই এই চ্যাপ্টারগুলো মোটামুটি ছোট আছে, সহজ আছে, এই প্রথমে এই 3টা পড়লে অনেক বেশি লাভ হবে। এখান থেকে 4টা সিকিউ পাইতে পারো, অথবা 3টা তো পাবাই, তবে এগুলো পড়লে তোমার একটু লাভ হতে পারে। অথবা কি হয়তো বা 6 ভালো পারো বা 8 ভালো পারো, সেগুলোও দেখে ফেলো। তো এটা আসলে বলা যায় না যে কে কোনটা ভালো পারো, তো আমি সবগুলোই বলে দিব তোমাকে। প্রথমে শুরু করতেছি 7 নাম্বারটা দিয়ে, পদার্থের গাঠনিক ধর্ম। আমি বলবো সবাই এই চ্যাপ্টারটা দিবা, সবাই। কারণ কি সবাই এইটা দেওয়ার চেষ্টা করবো, সবাই এটি দিব। কারণ কি এইখান থেকে মোটামুটি যেহেতু টপিক কম, তো মোটামুটি তাড়াতাড়ি শেষ হবে। তবে আবার অনেক সময় একটু কঠিনও দিতে পারে, কারণ যেহেতু ছোটো অল্প টপিক দিয়ে জন্য সারা কঠিন দিতে পারে। তো কঠিন দিলেও কী দিতে পারে সব কিছু দেখাই দিব। সরাসরি আমরা চলে যাচ্ছি কিসের মধ্যে যাবো। দেখো এখানে আমাদের সৃজনশীলে গ আর ঘতে আমরা আলোচনা করছি। প্রথমে গ, এই চ্যাপ্টারে গতে কী কী জিনিস আসবে। তুমি এই চ্যাপ্টারে পড়ার সময় কী কী জিনিস পাইছিলা, পথের ধর্ম, যে ইয়ং গুণাঙ্ক তুমি পাইছিলা, তাই না, ইয়ং গুণাঙ্ক y সমান FL/AL। তুমি ইয়ং গুণাঙ্কের এখানে আরও পাইছিলা যে তার সম্প্রসারণে কৃতকাজ হাফ YA স্মল L² L একক আয়তনে কৃতকাজ, তাই না, যে হাফ পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক কিনা, হাফ পীড়ন ইন্টু বিকৃতি। এই জিনিসগুলো কিন্তু নর্মালি আমাদের গতে আসে অনেক সময়। তাছাড়া অসহ পীড়ন আমাদের একটা জিনিস ছিল, তাই না, অসহ পীড়ন। তারপরে স্পেশালি ছিল আমাদের কি, যে পয়সনের অনুপাত অনেক বেশি আসতো, যে মাইনাস ছোট ডি বড় এল, বড় ডি ছোট এল। অথবা বিভিন্ন গুণাঙ্ক ছিল আমাদের আরও,
যে আয়তন গুণাঙ্ক এবং হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, এগুলোও মোটামুটি অল্প বিস্তর আসতো। এগুলো মেইন জিনিস ছিল আমাদের চ্যাপ্টারে, তাই না? তো এগুলো থেকে পরীক্ষায় ইয়ং গুণাঙ্ক থেকে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর কি। ইয়ং গুণাঙ্কের পার্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি ওভারঅল যতগুলো ফর্মুলা আছে সবগুলো সুন্দর করে দেখবা। আর যারা আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাচে ছিলাম তারা ক্লাসটা যদি দেখতে চাও দ্রুত একবার রিভিউ করে ফেলবো, বা বিশেষ করে বলছিলাম নোটটা দেখবা। ওকে, তো চলো কী কী প্রশ্ন আসতে পারে দেখো। আমি পরীক্ষায় কীভাবে থাকতে পারে উদ্দীপকটাও তোমাকে বোঝাই দিই। অনেক সময় উদ্দীপকে এই জিনিসগুলো চিত্র আঁকা থাকবে, অথবা অনেক সময় বাংলা দিয়ে লেখা থাকবে। আমি প্রশ্ন তো দেখাবো সৃজনশীলে, তারপরে আমি একটা আইডিয়া দিচ্ছি যে দুইটা তার দেওয়া আছে, তারের দৈর্ঘ্য, ব্যাস, অসপীড়ন, ভরটা দেওয়া। এখন জিজ্ঞেস করছি কি বি তারের উপর প্রযুক্ত পীড়ন, গ নাম্বার যদি প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর মধ্যে আসবে। এখানে যে 6টা, এখানে 7টা, এখানে দেখো সব মিলে হচ্ছে 12টা, 11টা প্রশ্ন আছে, 12টা বাদ দিলাম বা 12টা ধরলাম আর কি। সব মিলে 12টা প্রশ্ন আছে, গ নাম্বারে এই 12টার মধ্যেই আসবে। আর ঘ নম্বরে আমাদের কি প্রশ্ন আসতে খেয়াল করো। ঘ নম্বরে আমাদের এখান থেকে এর আলাদা একটা প্রশ্ন, স্পেশাল টাইপ, ও গ ঘ সবই আছে। 12টার মধ্যে গ ঘ সবই আছে। হ্যাঁ, এই 12টা আমি বললাম, এই 12টার মধ্যে গ ঘ সব প্রশ্ন, তোমার যা যা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো পারা মানে টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন পারো এরকম। তো এরকম প্রযুক্ত পীড়ন বের করতে বলো, পীড়নের সূত্র আমরা জানি, পীড়ন সমান সমান কি, যে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। শুধু পীড়ন সমান সমান কি, শুধু পীড়ন সমান সমান আমরা কি বলতাম যে বল বাই ক্ষেত্রফল, ঠিক কিনা, বল বাই ক্ষেত্রফল। তো এরকম আসতে পারে গতে। অথবা তার এরকম ইনফরমেশন দিয়ে দিয়ে বলবে কি এই দেওয়া আছে তার ইয়ং গুণাঙ্ক বের করো। অথবা বলবে কি তার ব্যাসার্ধ যদি এত হ্রাস পায় পয়সনের অনুপাত কত। এই প্রশ্ন অনেক বেশি আসে, এটা কি মার্ক করে রাখি, এরকম পয়সনের অনুপাত কত। বা বলতে পারে যে মোট কৃত কাজ কত, তার সম্প্রসারণে মোট কাজ কত, তার সম্প্রসারণে একক আয়তনে কৃত কাজ কত, সঞ্চিত শক্তি কত। বা এরকম অসহ বল নির্ণয় করতে বলবে, অসহ পীড়ন দেওয়া আছে, এখন বলতে হবে অসহ বল নির্ণয় করো। তার মানে দেখো, এই দেখো অসহ পীড়ন সমান সমান কি ছিল, অসহ বল বাই ক্ষেত্রফল। মানে এই সূত্রগুলোর উপর বেস করে কিন্তু গ নাম্বারগুলো সরাসরি আসবে আর কি। তো সেটা পারা যাবে, এগুলো আশা করি সবাই পারো। সরাসরি মান দাও, সরাসরি বের করবা। স্পেশালি 7 নম্বর এইটা অনেক বেশি আসছে সৃজনশীলে। এটা কারো না কারো বোর্ডে তো বছর আসবেই, কারো না কারো বোর্ডে তো আসবেই। হ্যাঁ, কারো না কারো বোর্ডে তো আসবেই। এবং এই প্রশ্ন কতভাবে ঘুরাই দিতে পারে সেটা দেখো আমি লিখে দিয়েছি এখানে। যে বলছে 1 কেজি ভরে একটা বস্তুকে এ তারের প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘুরলে তারটি ছিঁড়ে যাবে, এভাবে প্রশ্ন আসছে। অথবা অন্যভাবে আসতে পারতো যে রহিম সাহেব এত বেগে তারটি ঘুরালেন, ছিঁড়বে কিনা। তারপরে বলতে পারে যে এত মিটার পার সেকেন্ড বেগে ঘুরলে তারটি ছিঁড়বে কিনা। দেখো রেডিয়ান পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ড। আর তারপরে কিভাবে দেখো এখানে 300 RPM ঘুরলে ছিঁড়বে কিনা। তো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমরা শিখাই দিয়েছিলাম আমাদের ওয়ান শট বেসিক ক্লাসে। তো আশা করি এগুলো সবাই পারোই আর কি, যেহেতু কালকে পরীক্ষায় সবকিছু পারা উচিত। তারপর যদি মনে করো না ভাই আমি তো ভুলে গেছি, আমি তো এগুলা আমার মনে নাই কেমনে করবো, তাহলে তুমি আমাদের দেখো আমাদের দর্পণ একাডেমি আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে গিয়েই তুমি দেখবা পদার্থের গাঠনিক ধর্ম লেখা আছে। যে ওই ভিডিওটা করলেই 100% তুমি একটা কমন পাবা, একটা ফাইনাল পদার্থের গাঠনিক ধর্ম ফাইনাল একটা ভিডিও আছে দেখবা। তো ওই ভিডিওটা দেখলেই হবে পদার্থের গাঠনিক ধর্ম। আমি সেই জিনিসগুলোর একটা অলরেডি প্লেলিস্ট করে রাখছি, এইচএসসি 24 ওয়ান শট প্লেলিস্ট, সেটা কিন্তু ঢুকলেই পাবা। অথবা আমি শুধুমাত্র ফিজিক্সের প্রথম পত্রের ভিডিওগুলো আমি আমাদের এই পেজে শেয়ার করবো নি, বা হচ্ছে পিন পোস্টে বা যে কোনোভাবে শেয়ার করবো নি, সেখানে তোমরা দেখে নিও আর কি। হ্যাঁ, সেখানে আমি এই ক্লাসটা অ্যাড করে দিব। তুমি যদি মনে করো যে ভাই আমি তো এটা ভুলে গেছি, তাহলে কী করবো, যে আমি পেইড বেসে নাই, তাহলে তুমি পদার্থের গাঠনিক ধর্ম এই জন্য যেই ভিডিওটা লাগবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা তোমার একটা কাজ। যদি ভুলে গেলে সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে তুমি এখানে যাবা আর কি। কারণ এখন যদি আমাকে বলো যে ভাই এই প্রত্যেকটা ধরে ধরে করে দেন, তাহলে সমস্যা। কেন সমস্যা? কারণ এই এতগুলো চ্যাপ্টারের মধ্যে এখন ধরে ধরে করাইতে গেলে সবগুলো শেষও করানো যাবে না। আর আমি তোমাকে করাইলে তুমি নিজে কখন করবা, সময় তো নাই। যদি 2 দিন বন্ধ থাকতো করাই দেওয়া যাইতো। তো এই অঙ্কগুলো মেক শিওর করে যে তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে সবগুলো ক্লিয়ার থাকে, কারণ এই জিনিসগুলো না নিয়ে গেলে পরীক্ষা হলে যাওয়ার দরকার নেই আসলে। কারণ তুমি তখন যে সব আন্ধার দেখবা। এগুলো অ্যাটলিস্ট খুবই কমন জিনিস, এগুলো সবচেয়ে কমন জিনিস, এগুলো জানতেই হবে, এগুলো কমন। তারপরে নর্মালি ঘতে কী ধরনের প্রশ্নগুলো আসবে, যেমন আরও 2টার প্রশ্ন আসছে দেখো, যে এগুলো ঘতে অনেক সময় আসে আর কি। বলছে কি এগুলো নর্মালি ঘতে, হ্যাঁ ঘয়ের জন্য স্পেশালি তুমি চিন্তা করতে পারো, ঘতে এই প্রশ্নগুলো আসে। যেমন একটা আসে কি, এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে পয়সনের অনুপাত এত হলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তার মানে এ তারের কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে সেটা জিজ্ঞেস করছে। তারপরে একইভাবে জিজ্ঞেস করছে যে এতটুকু বস্তু দিলে কত পারা যাবে। স্পেশালি সবচেয়ে বেশি আসবে হচ্ছে এই জিনিসটা, সবচেয়ে বেশি আসবে হচ্ছে এই জিনিসটা, সবচেয়ে কমন চ্যাপ্টারে সবচেয়ে কমন।
পরীক্ষায় নর্মালি বেশিরভাগ বোর্ডে এটা জিজ্ঞেস করবে, দুইটা তার দেওয়া আছে, কোন তারটা বেশি স্থিতিস্থাপক, কোন তারটার ভার নেওয়ার সামর্থ্য বেশি, কোনটা সহজে ছিঁড়বে না, কোনটি বেশি ব্যবহার উপযোগী, কোনটা দালান নির্মাণে উপযোগী, হ্যাঁ কোনটা স্প্রিং তৈরিতে বেশি উপযোগী হবে, কোনটি এ তারটি কোন উপাদানের তৈরি, সব কিছু বললে আমরা কি করতাম, এই সব কিছু বললে কিন্তু আমরা ইয়ং গুণাঙ্ক বের করতাম, ওয়াই বের করতাম, তাই না? ইয়ং ওয়াই বের করবো আর কি। ওয়াই বের করে দেখবো কার ওয়াইয়ের মানটা বেশি, যার ওয়াইয়ের মানটা বেশি সেটা বেশি স্থাপক, ভারণের সামর্থ্য বেশি, সহজে ছিঁড়ে না, বেশি বেশি ভালো। হ্যাঁ এই আমাদের এই প্রশ্নটা মাস্ট, তাহলে ইয়ং গুণাঙ্ক বের করতে হয় এ তারেরও বি তারেরও, এই একটা জিনিস। আর এই এক প্রশ্ন আসতে পারে যে মিক্স করে আর কি, এ তার বি তার দুইটার মধ্যেই ভর ঝুলানো হয়েছে, তারটা লম্বা হয়েছে একটু, এখন বলছে দুইটা যদি সরল দোলক হয়ে কাজ করতো তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি ধীরে চলবে, তার মানে দুইটারই টি বের করতে হবে। তোমরা সবাই সূত্র শিখছিলা টি সমান সমান কি 2π√L/g, তাহলে এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক টি এর, তাহলে যার এল বেশি হবে সেইটাই বেশি বেশি সময় নিয়ে দুলবে, সময় বেশি লাগবে, ধীরে চলবে। তো এই টাইপের প্রশ্নটা দেখো বোর্ডে আছে, বোর্ড থেকে অবশ্যই শিখে যাবা, বোর্ডে কোন বোর্ডে আছে সেটা আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই, একটু পরে পাবা। বা এই তারটা যদি ছিঁড়ে যায় ভর ঝোলানোর ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে, এই জাতীয় প্রশ্ন সবগুলো তোমাকে করে যাইতে হবে। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট কমন জিনিস, যেগুলো না করলেই না, মানে এগুলা করো নাই মানে কিছুই করো নাই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে আমি সরাসরি সিকিউ বলি, কিন্তু একটু কঠিন প্রশ্ন যদি পরীক্ষা দিয়ে দেয় তখন কি আসতে পারে, তখন এইটা আসতে পারে। যদি হালকা একটু কঠিন করে, অল্প একটু হার্ড করে, হ্যাঁ হার্ড অল্প অল্প একটু হার্ড প্রশ্ন করে, তখন এই জিনিসটা দিবে, তোমাকে বলবে কি যে ভাই দুইটা খাম্বা আছে, এই খাম্বার মাঝখানে তার আছে, তাপমাত্রা ছিল 35 ডিগ্রি, এবার হঠাৎ করে তাপমাত্রা কি করছে, আমরা শীতকালে মনে করি তাপমাত্রা কইমা 15 ডিগ্রিতে নেমে আসছে, তাহলে এখন এই তারটা ছিঁড়ে যাবে কিনা, কথা হচ্ছে গরমকালে ছিঁড়ে নেয়, শীতকালে ছিঁড়বে কেন, কারণ শীতকাল তখন সংকুচিত হবে তারটা, তখন টান টান হয়ে যাবে, তো এই টানটা সহ্য করতে পারবে কিনা, ছিঁড়ে যাবে কিনা। তো এই প্রশ্নটা মাস্ট তোমাকে করে যাইতে হবে, এরকম প্রশ্নটা দেখে যায় আর কি। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা মনে করো একটু কম, কারণ কঠিন না হলে এই প্রশ্ন দিবে না আর কি। তো তারপরেও দেখে যাইতে হবে, আসতে পারে কিন্তু। হ্যাঁ আমি মার্ক করে দিচ্ছি, তো যারা একটু ভালো পারো বেশি তারা অবশ্যই এই অঙ্কটা দেখে যাবে আর কি, অবশ্যই। এবং 35 ডিগ্রি ছিল, 15 ডিগ্রিতে নামছে, এখন তারটা ছিঁড়ে যাবে কিনা বা ওই টান কত, ইয়ং গুণাঙ্ক দিয়ে বের করতে হয়। আমি সূত্রটাও লিখে দিচ্ছি, তো যারা আর কি মানে পড়ানো ভুলে গেছো তারা দেখবে আর কি। সূত্র কি ছিল আমাদের, যে এরকম ছিল এফ সমান সমান ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা, যে সুতরাং টান কত হবে, এই টানটা বের করবা তুমি, এই ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকবে, তারের এই ক্ষেত্রফল দেওয়া থাকবে, আলফা মানে কি এই দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা দেওয়া থাকবে উদ্দীপকে, ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন, 35 ডিগ্রি ছিল 15 ডিগ্রিতে নামছে, তাহলে পরিবর্তন কত 20 বসাবা এইভাবে। তো এটা মনে রেখো, সুতরাং আমি লিখে দিলাম আর কি। হ্যাঁ তোমার জন্য খোঁজাখুঁজি করতে না হয় আমি একটু নিজেও বলে দিলাম। ওকে গেল। এবার সিকিউর মধ্যে কোন কোন বোর্ড করবো ভাই, বেসিক্যালি দেখো সকল সিকিউর মধ্যে এই জিনিসগুলো আছে, আমি তোমাকে একবার একটু পড়ে দেখাই, অন্য অন্য চ্যাপ্টারগুলো দেখাবো না, খালি নাম বোর্ডের নাম বলে দিব। কি বলছে, এই যা যা বলছিলাম এরকম কাহিনী দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, বলছে একক আয়তনে স্থিতিশক্তি, বলছিলাম না গত এগুলা চাই, আর ওই যে সরল দোলকে নিয়ে আচরণ করলে কোনটা ধীরে চলবে, তারটাটাই না লম্বা করলে, এই প্রশ্নের কথাই বলছিলাম। তো এই যে ঢাকা 18, সকল বোর্ড 18, এটা করে যাবা। ইয়ং গুণাঙ্ক জিজ্ঞেস করে, তারটা ছিঁড়ে গেল, তারটা কেন ছিঁড়ে গেল, ওই যে এতবার করে ঘুরাইতেছে, এত রেডিং পার্সেন্ট ঘুরাইতেছে, ছিঁড়ে যাবে কিনা, 7 নাম্বার, 107 নাম্বার প্রশ্নটা। তো মাস্ট এগুলো দেখছো কত কত বোর্ডে যা আসছে হিসাব নাই, তো মাস্ট করে যাইতেই হবে আর কি। হ্যাঁ তো এখানে সেম এখানে বোর্ডে যশোর 22, ওখানে কি আছে সিলেট 22, বোর্ডগুলো আশা করি দেখতে পাচ্ছ। একক আয়তনের সঞ্চিত শক্তি আমি একটু চেক করে নিই, দেখতে পাচ্ছ কি না, ওকে আমি একটু ওকে ঠিক আছে এইটা, তাহলে যশোর 22, এদিকে হচ্ছে সিলেট 22, এটা হচ্ছে সিলেট 22, এটা হচ্ছে যশোর 22, এটা তো দেখবাই। আর এখানে কি ছিল, সকল বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 22, এটা তো করবে। কারণ দেখো এখানে সেই জিনিসগুলো আছে যেটা বলছিলাম, যে তার সম্প্রসারণে মোট কৃত কাজ, একক আয়তনের সঞ্চিত শক্তি কোনটা কম হবে বেশি হবে, পয়সনের অনুপাত নির্ণয় করো, এই প্রশ্ন করেছিলাম, বলছিলাম না সবচেয়ে বেশি আছে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি সহজে ছিঁড়ে না, কোনটি ভার নেওয়ার সামর্থ্য বেশি, এই প্রশ্নগুলো আসে। ওই যে কোনটা দ্বারা স্প্রিং তৈরি করা যাবে শক্তিশালী, তারপর হচ্ছে এই পয়সনের অনুপাতের দেওয়াটাও আছে, ব্যাস কতটুকু হ্রাস পাবে, ওগুলাই দেখো এরাও কিন্তু করেছিলাম। 35% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে, কোনটি তাটি স্থিতিস্থাপকত বেশি, ইয়ং গুণাঙ্ক বের করবো, ঢাকা 22, এর হচ্ছে কোনটা ময়মনসিংহ 23। তো এই প্রশ্নগুলো তুমি ঘুরে ফিরে করে যাবা। এখানে দেখো গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দিয়ে থাকতে পারে, গ্রাফের অঙ্কগুলো ভালো করে দেখবা, গ্রাফের অঙ্কগুলো থাকে আর কি। এই বোর্ডেরগুলো থেকেই তুমি কমন পাবো। দেখো পরীক্ষার মধ্যে দিনাজপুর 22-এর মধ্যে কি আসছে, সেম একক আয়তনের সঞ্চিত শক্তি,
বা একটা জিনিস মিশানোর ফলে স্থিতিস্থাপকতা বাড়ছে কিনা সেটা, অসহবল, আর ওই যে 7 নম্বর ওয়ান শটের 7 নম্বর প্রশ্নটা আর কি, হ্যাঁ এই ওয়ান শটের 7 নম্বর প্রশ্নটা আর কি যতভাবে আসতে পারে বলছিলাম। দেখো ময়মনসিংহ 22-এও আসছে। তো তারটিকে সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে, অসহপীড়ন সমান অসহবল বা ক্ষেত্রফল, সেই টপিক দিয়ে আসছে আর কি। তো এগুলো মাস্ট করবা আর কি। এই যে কয়েকটা কি কি বোর্ড গেল, ময়মনসিংহ 22, বোর্ডের নামগুলো তুমি লিখে রাখবা, স্ক্রিনশট নিয়ে রাখবা, বই থেকে তুমি এই অঙ্কগুলো আগে করবা। যে কটা দিলাম এখানে 7টা 9টার মতো অঙ্ক আছে, দেখো 2, 4, 6, 8, 9, এই 9টা প্রশ্ন দিচ্ছে। এই 9টা প্রশ্ন তুমি সবার আগে করো, এই 9টা করার পরে তুমি সময় থাকলে আরও প্রশ্নগুলো করবা, কিন্তু এই 9টা মাস্ট, মিনিমাম এই 9টা তো মাস্ট। এমন না যে 9টাই করবা খালি, আমি বলছি এই 9টা তুমি করবা, করার পরে যদি দেখো তোমার সময় কুলাচ্ছে তা তুমি আরও অঙ্ক করবা, টেস্ট পেপারে আরও যেগুলো আছে এগুলো দেখে রাখবা আর কি। কিন্তু এগুলা সবচেয়ে কমন আর কি, এগুলোর মধ্যেই সবাই আসছে ঘুরে ফিরে, ঠিক আছে। আর তোমাদেরকে অলরেডি বলছিলাম যে ভার্সিটি ক্লাস গুচ্ছ অ্যাডমিশন ব্যাচে আমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। তো তোমরা পরীক্ষার পরেও চলে ভর্তি দিতে পারবে, সমস্যা নেই। এখন আপাতত পরীক্ষাটা ভালো করে দাও, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আমাদের কিন্তু ভার্সিটি ক্লাস গুচ্ছ অ্যাডমিশন ব্যাচ এবছর থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং এগুলা তোমাদের গতদিনও বলছিলাম। জাস্ট তোমরা যারা অফারটা নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিও, তাহলেই হবে। আমি আসল কাজে চলে যাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো, আদর্শ গ্যাসে কী পড়বা, আদর্শ গ্যাসে ভাই টাইপ আছে 3টা আর কি, হ্যাঁ এই 3টা টাইপের মধ্যে তোমার পরীক্ষায় যে কোনো একটা টাইপ আসবে অথবা 2টা টাইপ আসতে পারে, একটা ধরে রাখো। তো হ্রদের গভীরতা থেকে কোন কোন অঙ্ক পড়বো, কী কী অঙ্ক পড়তে হবে সেটা বলে দিচ্ছি দ্রুত। হ্রদের গভীরতা P1, V1 ওগুলো দিয়ে। তো এই হ্রদের গভীরতা থেকে তুমি মিনিমাম এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই পারতেই হবে। যে একটা বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠলো আয়তন 3 গুণ হয়, হ্যাঁ এরকম বলবে যে উপরে উঠলো আয়তন 3 গুণ হয়, তাহলে গভীরতা কত, আর তোমাকে জিজ্ঞেস করবে হ্রদের তলদেশের চাপ কত, বুদবুদ কর্তৃক অতিক্রান্ত লম্ব দূরত্ব আর গভীরতা আসলে একই জিনিস, দুইটা আসলে একই জিনিস, এইচ বের করতে হবে আর কি, হ্যাঁ আর এখানে চাপ বের করতে হবে। তো এটা আমরা সবাই পারি, এটা একটা কমন অঙ্ক গেল। তারপরে বলবে যে বুদবুদটা নিচ থেকে উপরে ওঠায়, এবার আয়তন 3 গুণ না, ব্যাসার্ধ 3 গুণ হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে এখন গভীরতা কত, ব্যাসার্ধ না বলে বলবে যে ব্যাস দ্বিগুণ হয়েছে, তাহলে এখন গভীরতা কত, এরকম। বা এরকম প্রশ্ন আসে যে যদি এত ব্যাসের একটি বায়ুর বুদবুদ এত গভীর তলদেশ হতে উপরে আসে, তাহলে আয়তনের কতটুকু পরিবর্তন হবে শতকরা সেটা বের করতে বলে। তাহলে দেখো 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন খুবই মাস্ট। এই 4টা প্রশ্ন তুমি পারো মানে হ্যাঁ তুমি এখন রেডি, তোমাকে এগুলো দেখাইছে এই কারণে তুমি খালি চেক করো যে হ্যাঁ এটা পারি, এইটা পারি, এটা পারি, ওহ এটা তো পারি না মনে হয়, এটা করে ফেলি। এইটা তুমি যেন বুঝতে পারো, এই জন্য আমি তোমাকে এভাবে দেখাচ্ছি। তুমি নিজে আইডিয়া করো যে কোনটা পারো কোনটা পারো না, যেটা পারো না সেটা মার্ক করে রাখো, নাম্বার লিখে রাখো, সেটা তুমি করে ফেলো, শিখে ফেলো, শেষ। এটাও পরীক্ষা আসছে বিগত বছর অনেকবার আসছে তাপমাত্রা দিয়ে। এবারে কাহিনী কি যে নিচ থেকে উপরে উঠছে আয়তন অর্ধেক হয়েছে বা দ্বিগুণ হয়েছে, যাই হোক সমস্যা নেই, কিন্তু এখানে তাপমাত্রা দেওয়া আছে যে উপরে এবং নিচের তাপমাত্রা দেওয়া। এই তাপমাত্রাটা কীভাবে করতে হয়, জাস্ট এরকম আগে করতে P1 V1 সমান P2 V2, আর এখন কি করবা P1 V1 বাই T1, P2 V2 বাই T2, জাস্ট এই কাজটা করবা, শেষ। নিচের তাপমাত্রা নিবা, উপরের তাপমাত্রা নিবা, তাপমাত্রা অবশ্যই কোন এককে, কেলভিন এককে, শেষ। তাহলে এই 4টা মিনিমাম মাস্ট, মানে এই 4টা সবচেয়ে কমন। এই 4টার জিনিসগুলো পরীক্ষায় সিকিউ দিয়ে আসে কিভাবে, বা তুমি কোন কোন বোর্ডে সিকিউ করবা। যেমন রাজশাহী বোর্ড 1900টা করবা, রাজশাহী বোর্ড 1900 কোন টাইপ আছে, বেলুনের টাইপটা। একটা বেলুন নিচ থেকে উপরে উঠে বেলুনটা অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, বা বেলুনটা বিস্ফোরিত হয়ে যাবে কিনা, এটা কমন টাইপ, এটা পরীক্ষা আসে। বেলুন বিস্ফোরিত হওয়া, এটা করে ফেলবা মাস্ট। তারপরে তোমার পরীক্ষা আর কি আসতে পারে যে হ্রদের তলদেশের চাপ কত জিজ্ঞেস করে, ঘ নম্বর জিজ্ঞেস করে যে এখানে ওই সেম, ওই যে একটা বেলুন নিচ থেকে উপরে উঠছে, বেলুনটি অক্ষত অবস্থায় আসবে কিনা। তো বেলুন অক্ষত হওয়ার অঙ্ক 2টা অঙ্ক একসাথে রাখছি, রাজশাহী 21, এটা মাস্ট করবা। এরপরে সিলেট 23 দেখো এখানে হচ্ছে কি ওই যে ওই হ্রদের তলদেশের চাপ নিচে কতটুকু চাপ হবে, হ্যাঁ সেই চাপের 2টা পুকুর আছে, কোন পুকুরে হ্রদের তলদেশে চাপ বেশি হবে, খুবই সহজ, নিজে চাপ বের করবো আমরা। হ্রদের তলদেশে চাপ মানে আমরা কি করতাম আর কি, যে এভাবে বের করতাম যে P2 সমান কি লিখতাম আমরা 10 to the power 5 যোগ কি লিখতাম যে H rho G, এভাবে বের করতাম আমরা, তাই না, তলদেশের চাপ। যাই হোক, এবার দেখো আরো প্রশ্ন জিজ্ঞেস করে এরকম গ নম্বরের হ্রদের অঙ্কে গতিশক্তি, CRMS এগুলো দিতে পারে। ঘতে স্পেশালি দেখো কি বলছে, তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা কত। এই যে বলছিলাম না একটা অঙ্ক করে রাখবা P2 V2 বাই T2, T এর একটা অঙ্ক আসতে পারে, তাহলে সেটা, তাহলে বেলুনেরটা গেল আর তাপমাত্রাটা গেল, হ্রদের তলদেশের চাপ গেল। তারপরে আরো কি আসতে পারে দেখো, এই তাপমাত্রা বিবেচনায় তাহলে তাপমাত্রা 2টা অঙ্ক দিয়ে রাখছি, এটা হচ্ছে যশোর 22 এবং হচ্ছে তুমি এটা কোনটা করবা চট্টগ্রাম 22, 2টা অঙ্ক হাতে কলমে করবা, এরপরে আর না করলে চলবে আর কি, হ্যাঁ।
তারপরে এইটাও কি বলছে, ঢাকা 21-এ নর্মালি হ্রদের শতকরা পরিবর্তন বলছিলাম না, একটি বায়ুর বুদবুদ নিচ থেকে উপরে উঠে তাহলে আয়তন তো বৃদ্ধি পায়, শতকরা কতটুকু পরিবর্তন হয় বের করো বলছিলাম না। তো শতকরা পরিবর্তনের জন্য ঢাকা 21-এর অঙ্কটা তোমাকে মাস্ট করে যেতে হবে, প্র্যাকটিস থাকবে, তাহলে পরীক্ষায় গিয়ে আর হিসাব মিলাতে অসুবিধা হবে না। হ্যাঁ, আর ওই যে কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা জানি, যেখানে চাপ কম সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সিলেট 21টা এমনিতে একটু করে রাখলাম, পরীক্ষায় এভাবে বলছে উলম্ব দূরত্ব কত অতিক্রান্ত মানে গভীরতা, সমস্যা নেই, এটা না করলেও চলবে কিন্তু করবা। এবার শিশিরাঙ্ক আদ্রতা থেকে তুমি কি কি জানতে হবে, কোন কোন টাইপ পারতে হবে, কোন কোন বোর্ড করতে হবে, আমি একদম তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যদি কেউ মনে করছে ভাই আমি তো এই অঙ্কের মধ্যে এইটা ভুলে গেছি, এটা ভুলে গেছি, আমাদের ওয়ান শট বেসে যারা আসো তারা তো ক্লাস দেখতে পাচ্ছ, আমাদের পেইড বেসে কিন্তু সুন্দর করে সব প্রত্যেকটা জিনিস করানো আছে। আর যারা বেছে নাই তারা ওই যে আমি যে এইচএসসি 24-এর যে প্লেলিস্টটা দিব, এইচএসসি 24 প্লেলিস্ট, সেখানে তুমি কিন্তু এই অঙ্কগুলার জন্য যে ভিডিও সেটা কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে গিয়ে তুমি ওয়ান শট পাওয়া যাবা, সমস্যা নেই, সেখানে গিয়ে তুমি খুঁজে বের করে ফেলবো আর কি। ওকে, আর এরপরে টাইপ 2 শিশিরাঙ্ক আর্দ্রতা, এই পার্টটা অনেক বেশি আসে, শিশিরাঙ্ক আর্দ্রতা আর হ্রদের গভীরতা সবচেয়ে বেশি আসে আর কি। তো শিশিরাঙ্ক আর্দ্রতা থেকে কোন কোন পারতে হবে, কি অঙ্ক, এই 5টা জিনিস, কিচ্ছু না পারলেও 5টা জিনিস পারতে হবে। যদি 5টার পরে তুমি আরো যে 6, 7 আরো জিনিস যেগুলো আছে সেগুলো যদি পারো ভেরি গুড। তো এই 5টা মিনিমাম পারতে হবে। কি, নর্মালি শিশিরাঙ্ক বের করা, নর্মালি আর্দ্রতা বের করা সবাই পারে। আর ঘরের জ্বালানা দিয়ে জলীয় বাষ্প বাইরে যাবে নাকি ভিতরে যাবে, বুঝলি, জ্বালানা খুলে দেওয়ার অঙ্কটা কোন দিকে যাবে সেই অঙ্কটা মাস্ট। জলীয় বাষ্প ঘনীভূত হবে কত %? হ্যাঁ, পরীক্ষা জিজ্ঞেস করে যে পদার্থবিজ্ঞানের শিক্ষক রুমে এসে এসি চালু করলেন, জলীয় বাষ্প কত অংশ ঘনীভূত হবে, এই ঘনীভূত অঙ্কটা লাগবে। আর শিশিরাঙ্কের পরিবর্তনের একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো পরীক্ষা মাঝে মাঝে আসে। হ্যাঁ, তো এই দেখো এই 5টা জিনিস তুমি পারো তাহলে শিশিরাঙ্ক আর্দ্রতা তুমি সুন্দর মতো করতে পারবে। তো তুমি রিভিশন দেওয়ার সময় মেক শিওর করো এই 5টা জিনিস তোমার হয়ে যাচ্ছে। তুমি এক অঙ্ক 10 বার করে লাভ নাই, তো এক অঙ্ক 2 বার করো, একবার করো, কিন্তু 5টা জিনিস যেন কনফার্ম হয় এইটাকে মেনশিওর করো আর কি। ঠিক আছে, তারপরে যেহেতু তোমার সময় কম এই জন্য তোমাকে এইভাবে করে আগানো লাগতেছে, সব তো করতে পারতেছো না, 2 দিন বন্ধ থাকলে সব বসে বসে করলে জোশ হইতো, কিন্তু সময় তো নাই না। দেখো কি কি সব লেখা আছে, ওই যে 5টা অঙ্কের কথা বলছিলাম 5টা অঙ্ক এখানে গোছাই দিছি, তুমি খালি এই 5টা করে ফেলো, শেষ, কোনো বোর্ড করতে হবে না। তারপরেও বোর্ড যেন করতে পারো এই জন্য বোর্ডগুলো দিয়ে দিব। তো নর্মালি বসে শিশিরাঙ্ক বের করো, আর পরীক্ষায় এভাবেই আসবে তোমার যে এই যে ঘ নম্বরে আর্দ্রতা যখন বের করতে দেবে সবগুলো কি করবো, এই সবগুলোর জন্য আর্দ্রতা বের করতে হবে, আর বের করতে হবে। হ্যাঁ, আর বের করবো, আর বের করে দেখবো আর এর মান যদি কম হয়, যেখানে প্রশ্ন জিজ্ঞেস করছে কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, আর এর মান কম হলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। কোথায় স্বস্তি বোধ করবে, আর এর মান কম হলে স্বস্তি বোধ হয়। যেখানে আর এর মান বেশি সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস দিতে বললে বলবো কি, আর এর মান দেখবা কত, 50-এর কম হলে বলবো যে আবহাওয়া শুষ্ক, 50-এর বেশি 70-80 হলে বলবো কি আবহাওয়া একটু আর্দ্র, বৃষ্টি হইতে পারে, এরকম আভাস দিবা আর কি। আবার বললো না যে 3 নাম্বার বিপদ সংকেত দেখানো হইলো, এটা বলার দরকার নাই, খালি পূর্বাভাস দিয়ে দিবা যে শুষ্ক নাকি আর্দ্র, এরকম বলবা। ঘুরতে যাওয়ার জন্য কোনটা অগ্রাধিকার, মানে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানে মানুষ ঘুরতে যাবে। আর কোথায় ঘাম দ্রুত শুকাবে, কাপড় শুকানোর মতো, যেখানে আর কম সেখানে ঘাম দ্রুত শুকাবে, এইভাবে। তো এইগুলো হচ্ছে আর এর অঙ্কটা, আর্দ্রতা বের করাটা। এবার আসো ওই যে বলছিলাম শিশিরাঙ্কের পরিবর্তন, শিশিরাঙ্কের পরিবর্তনে 2টা অঙ্ক আছে, তো এই 2টা অঙ্ক তুমি এখান থেকে করে ফেললা। জলীয় বাষ্প ঘরের বাইরে নাকি ভিতরে আসবে, এই উদ্দীপক দিয়েই তুমি করে ফেলতে পারো, বা এই উদ্দীপক দিয়ে না, উদ্দীপক নতুন লাগবে আর কি, সামনে আসে, সমস্যা নেই। আর জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, এই কথাগুলোই বলছিলাম যে হ্যাঁ এই 3, 4, 5টা প্রশ্ন করলে মোটামুটি তোমার হয়ে যাচ্ছে। তো আসো দেখাই এবার এগুলো আসলে এই যে জ্বালানা খুলে দেওয়ার জন্য তুমি দিনাজপুর 21 করো, শেষ, চোখ বন্ধ করে জ্বালানা খুলে দেওয়ার অঙ্ক এই অঙ্কটা করে ফেলাও, এই জ্বালানা খোলার অঙ্কটা তুমি রিভিশন হয়ে গেল। তারপরে ঘনীভূত অঙ্কটার জন্য ময়মনসিংহ 22টা রিভিশন দিয়ে ফেলো, এই অঙ্কটাও হয়ে গেল। ময়মনসিংহ 22 পুরোটা রিভিশন দিবা, পুরোটা, দুইটাই রিভিশন দিবা, তাহলে তোমার এই ঘনীভূত হয়ে গেলো ময়মনসিংহ 22 করলে। তারপরে শিশিরাঙ্কের পরিবর্তনের জন্য তুমি ময়মনসিংহ 21টা করে ফেলো, তাহলে শিশিরাঙ্ক পরিবর্তনের অঙ্কটাও হয়ে গেল আর কি। আর শিশিরাঙ্কের পরিবর্তনে 2টা আছে, সিলেট 23 করো, তাহলে কি করবা, শিশিরাঙ্ক পরিবর্তনে ময়মনসিংহ 21 আর হচ্ছে সিলেট 23, এই অঙ্কটা করে ফেলো, এই অঙ্কটা ঘুরে ফিরে। ওকে, এই শেষ। এই কয়েকটা অঙ্ক দেখছো, এই কয়েকটা অঙ্ক তুমি খেয়াল করবা, এই কয়টা আগে করবা, এই কয়েকটা তুমি আগে করবা, এরপরে তুমি যদি দেখো যে না আমার তো সময় আরো আছে ভাইয়া, আরো অনেকগুলো অঙ্ক এখান থেকে করবা। সিআরএমএস গতিশক্তি থেকে কি পড়তে হবে খেয়াল করো, এই যে আবারও বলে দিচ্ছি, সিআরএমএস নর্মালি সিআরএমএস বের করতে বলবে, গতিশক্তি বের করতে বলবে, গ নাম্বারে বেশি আসে সিআরএমএস গতিশক্তিগুলা, তবে ঘ নাম্বারেও যদি আসে
তাহলে কীভাবে আসতে পারে, কোন কোনভাবে বলতে পারে সেগুলো আমি দিয়ে দিছি এখানে। বা গড় মুক্ত পথেরটা অনেক সময় আসে ল্যামডা, হ্যাঁ এটা অনেক সময় আমরা স্কিপ করি কিন্তু পরীক্ষা আসে কিন্তু 1/√2 n পাই সিগমা স্কোয়ার। তো এটা দিয়ে কীরকম অঙ্ক আসতে পারে সেটাও আমি রাখছি যেন তোমার মিস না যায়। যদি সবাই মনে করে পড়ে গেল শিশিরাঙ্ক, আর্দ্রতা, গভীরতা, হ্রদের গভীরতা, পরীক্ষায় যায় দেখে আসছে কি এই গড় মুক্ত পথ। শেষ। আমরা দোষিলাম যে মামা 10 তো পাবোই, যা দেখি গড় মুক্ত পথ দিছে, শেষ। তো এই জন্য রিভিশন দিয়ে যাইতে হবে, কিছু করার নাই তো, কারণ স্যাররা বিটলামি করতে পারে আর কি। হ্যাঁ এই জন্য অবশ্যই তোমাকে দেখতে হবে। তো কোন কোন বোর্ড দেখবা বলে দিচ্ছি, গুনে গুনে তুমি এই দিনাজপুর 23 দেখবা, তারপরে সিলেট 22-এর এই অঙ্কটা দেখবা। এই কার জন্য? পিভি সমান এনআরটি এবং সিআরএমএস ইকে গতিশক্তির জন্য। দিনাজপুর 22-এর এই অঙ্কটা দেখবা, চাপ পূর্বের চেয়ে বাড়বে নাকি কমবে। যশোর 19-এরটা দেখবে, এখানে অনেকগুলো অঙ্ক আর কি, দেখে যাবা খুবই সহজ হবে, খুব একটা প্যারা নেই। টাইপ করে দেখবা তুমি, তা তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমার এই টাইপ শেষ, এই টাইপ শেষ। একদম শুরু করলা প্রথম থেকে, যা আছে কপালে করতে থাকলা, শেষ আর হবে না কিন্তু, সময়ও নাই আবার। তাহলে এই যশোর 19 এইটা করবা তুমি, ওকে। কুমিল্লা 17 এইটা করবা, তারপর হচ্ছে চট্টগ্রাম 17 এইটা করবা, কুমিল্লা 16 এই অঙ্কটাও করবা। দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে দিছি আর কি, হ্যাঁ অনেকগুলো অঙ্ক কিন্তু আছে। আর যে বলছিলাম না তুমি হচ্ছে এখানে ওই অঙ্কটা কিন্তু নাই, এই ল্যামডার অঙ্কটা, ওই ল্যামডার অঙ্কটা কিন্তু এখানে আছে, এখান থেকে করে নিও কিন্তু। হ্যাঁ ল্যামডাটা কিন্তু এখান থেকে করো, এই ল্যামডাটা কিন্তু এখান থেকে করে নিও। ল্যামডার অঙ্কটা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডের কোনো একটা মধ্যে ছিল, হ্যাঁ রাজশাহী বোর্ডে তুমি খুঁজে দেখবা, রাজশাহী বোর্ডের কোনো একটা অঙ্কের মধ্যে ওই ল্যামডার অঙ্কটা ছিল আর কি। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক এই টাইপ থেকে করতে হবে। আশা করি বুঝতে পারছো। টাইপ ওয়াইজ বলেছি ভাই, এই টাইপে তুমি 5টা করো, এই টাইপে 6টা করো, এই টাইপে 7টা করো, এরকম টাইপ করে বলেছি, তোমার জন্য ইজি হলো। তাই চ্যাপ্টারটা কিন্তু সিকিউ মোটামুটি তো গোছানো হয়ে গেল তোমার, যে হ্যাঁ এই আর্দ্রতা থেকে 5টা করবো, গভীরতা থেকে আমি হচ্ছে এই 6টা করবো, বা হচ্ছে এই সিআরএমএস বা গতিশক্তি এখান থেকে আমি 7টা করবো। গোছানো হয়ে গেল কিন্তু জিনিসটা অনেক সুন্দর, এবং তোমার পুরো চ্যাপ্টারের রিভিশন হয়ে গেল এই কয়েকটার মধ্যেই। আর যদি এক ধারে করা শুরু করতা, দেখতে প্রথম 20টা করছো, ওর মধ্যে খালি 2টা টাইপ হয়তো আছে, বা 2টা টাইপের সব অঙ্ক নাই আবার, ঝামেলা। তো এই জন্য আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। তো যাদের হেল্পফুল মনে হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এইটা যদি সবাই আসলে যাদের প্রয়োজন তারা যদি হাতে পায়, তাদের কিন্তু অনেক বেশি উপকার হবে শেষ মুহূর্তে বলে আমি মনে করি। তো সেই উপকারটা করতেই পারো সবার জন্য, সবাই একটু শেয়ার করে দাও। পর্যাবৃত্ত গতি, এই এবং তোমাদের যদি রেসপন্স অনেক বেশি ভালো থাকে, আমি একইভাবে ফিজিক্স সেকেন্ড পেপারও এভাবে সাজাই দিব তোমাদেরকে, এমসিকিউ সিকিউ সহজ। তোমাদের রেসপন্সটা আমি অনেক বেশি ভালো পাই। তো সবাই একটু রেসপন্স দেখে সবাইকে হেল্প করার চেষ্টা করিও। তো পর্যাবৃত্ত গতি বলে দিচ্ছে এবার, যে পর্যাবৃত্ত গতি তুমি কোনটা কীভাবে কী পড়বা। আর এটা তো বলছিলাম আমি আগেই তোমাদেরকে, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ দিও যারা হচ্ছে অফারটা নিতে চাও। আমি বেশি কথা বলবো না এখন বললে তোমরা রেগে যাবা, গায়ে বেড়া তাড়াতাড়ি সাজেশন দেখলে কি কষ্ট। তো আমি সাজেশনে চলে যাচ্ছি, ঠিক আছে। তো সিকিউ টাইপের মধ্যে এখানে 3 টাইপ আছে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে 3টা টাইপ আছে, সরল দোলন গতি, স্প্রিং, সরল দোলক, ঠিক আছে। তো এখানে সরল দোলন গতির কোনটা পড়বা। সরল দোলন গতির মধ্যে স্পেশালি স্মরণ, বেগ, ত্বরণ এবং গতিশক্তি, বিভব শক্তি, শক্তির টাইপটা মিক্স, শক্তি টাইপটা আসে। স্প্রিং এবং সরল দোলক আলাদা আলাদা। তো বলি এখান থেকে অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস পড়ে যাইতে হবে তোমাকে। যদি ফুল অ্যাকসেপ্ট তুমি মনে করো না পাবোই আমি, তাহলে অবশ্যই বেশি পড়তে হবে এখান থেকে। এই যে এইটুকু পড়লে শেষ, এক টাইপ শেষ, জাস্ট একটা টাইপই শেষ। কিন্তু এই টাইপের জন্য যে কোন সিকিউ পড়বো, তো সেই সিকিউ দেখায় কিছু সমস্যা নেই। কিন্তু কী প্রশ্ন আসে, তোমাকে বলবে যে এরকম স্মরণ বের করতে দিবে, সরল দোলন গতি, স্মরণ, বেগ, ত্বরণ বের করতে দিবে, দশা ধ্রুবক বা রৈখিক কম্পাঙ্ক, বা স্পেশালি শক্তির মধ্যে কী দেয়, যে বিভব শক্তি বের করো, গতিশক্তি বের করো ওই পয়েন্টে, বা শক্তির নিত্যতা মানে কি না, এটা বিশেষ করে পরীক্ষা আমাদের দেয়। শক্তির নিত্যতা বিশেষ করে পরীক্ষায় দেয় ঘ নাম্বারে আমাদের। যেমন দেখায় আমি সিকিউর মধ্যে গিয়ে, তাহলে বুঝতে পারবা। এই দেখো বসে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, পিও কি বিন্দুতে স্প্রিংয়ের বেগের তুলনা করো। হ্যাঁ এই হচ্ছে জিনিস, এভাবে তোমাকে দিয়ে বলবে। তাহলে এই বোর্ডটা করবে, এটা কোন বোর্ড, এর জন্য বরিশাল 22 প্রথম টাইপটা। দেখো এখানে স্প্রিংয়ের অঙ্কগুলো এখানে আরও আসছে, যে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, এত সেন্টিমিটার দূরে বিভব শক্তি গতিশক্তির তুলনা করো। বলছিলাম না শক্তি থেকে বললে এগুলো দিবে, বিভব শক্তি, গতিশক্তি। তো এটা হচ্ছে শক্তি টাইপের অঙ্কটা, স্মরণ, বেগ, ত্বরণ আর শক্তির মানে টাইপটা। তো এই জন্য তোমাকে দিনাজপুর 21-এর এই অঙ্কটা তুমি করে ফেলবা। তারপরে দেখো তুমি এখানে আরও আছে শক্তির জন্য, যে দুলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এখানে 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 শক্তির নিত্যতা পালিত হয় কিনা, এই দেখো সেই অঙ্কটা। বা এত সেকেন্ড পর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জিজ্ঞেস করছে, বা সরল দোলক থেকে দিছে, মিক্স করে দিছে। এই যে বস্তুর বেগ জিজ্ঞেস করছে, আবার জিজ্ঞেস করছে যে ওজন কত হবে, ক্রিয়াশীল বল বের করো। হ্যাঁ তার মানে সরল দোলন গতি থেকে কুমিল্লা 22-এর এই অঙ্কটা করবা মাস্ট। তো এই কয়টা গেল তাহলে, 1টা 2টা 3টা 4টা শেষ। এখান থেকে 4টা অঙ্ক করবা, 4টা থেকে একটা আসতে পারে, মানে এই টাইপগুলোর মতো করে।
স্প্রিং থেকে কোন কোন বোর্ড করবা, স্প্রিং এর অঙ্কগুলো কিন্তু বিগত বছরে ভালোই আসছে। স্প্রিং এর অঙ্কগুলো করার আগে তুমি জাস্ট এই অঙ্কগুলো চোখ বুলাই নিও যে কোনটা পারো কোনটা পারো না। তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, বা তোমাকে বলবে হচ্ছে যে K1 K2 এর মধ্যে তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, এমটাকে মাঝখানে স্থাপন করে তারপরে স্প্রিং ধ্রুবক বের করো, এরকম বলছে। একবার তো সাইড আছে এমটাকে মাঝখানে আইনে তারপরে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। মাঝখানে আনলে তখন কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। পর্যায়কাল বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে। বিশেষ করে পরীক্ষায় হয়ে আসে যে একটু খুলে ফেললে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে, এম এর মান চেঞ্জ করলে কম্পাঙ্ক কিরূপ পরিবর্তন হবে, এগুলো বিশেষ করে ঘ নম্বরে আসে। যেমন দেখাচ্ছি, ময়মনসিংহ একুশের এই অঙ্কটা করবা, ত্বরণ জিজ্ঞেস করছে নর্মালি স্মরণ বেগ ত্বরণ থেকে, আর বলছে এত গ্রাম হলে স্প্রিং এর কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন, যেটা একটু আগে বললাম। কম্পাঙ্ক থেকে একটা করবা, কম্পাঙ্ক থেকে এই দুই নাম্বারটা করবা, যে স্প্রিং কতটুকু প্রসারিত হবে, F = kx, এই ধরনের সূত্রগুলো আমাদের আছে, শুধু তোমরা জানি। শ্রেণীর পরিবর্তে সমান্তরাল করলে কি কম্পাঙ্ক হবে সেটা জিজ্ঞেস করছে। তারপরে বরিশাল 21 দেখো এরকম জিজ্ঞেস করছে যে স্প্রিং এর সেকেন্ড দোলক পরিণত হবে কিনা স্প্রিংটা, এরকম। তাই এখানে মোট 3টার মতো অঙ্ক তুমি পাচ্ছ, এই 3টা তুমি করবা মিনিমাম, এই 3টা করবা, আরও পাইলে আরও করে ফেলবা, 3টা মিনিমাম। তাহলে ওদিকে 4টা, এদিকে 3টা গেল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপটা, সরল দোলক, এখানে অনেকগুলো সিকে তুমি পাবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে দেয়, এই টাইপ থেকে সরল দোলক, পাহাড়ের উচ্চতা ওই টাইপ থেকে। দেখো অনেক প্রশ্ন আছে এখানে, দোলনকাল নির্ণয় করা, তারপরে কম্পাঙ্ক নির্ণয় করা, পাহাড়ের চূড়ায় উচ্চতা কত, পাহাড়ের চূড়ায় দোলনকাল কত, খনির গভীরতা কত। হ্যাঁ দেখো এই জিনিসগুলো আছে, পাহাড়ের চূড়া কত, বা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেকেন্ড দোলক হবে কিনা, মাস্ট, এই প্রশ্নগুলো মাস্ট। হ্যাঁ, পাহাড়ের চূড়ায় দোলকটির ওজন বাড়বে কিনা, বা কম্পাঙ্কের কত পরিবর্তন হবে, ভূপৃষ্ঠের ন্যায় পেতে কি ব্যবস্থা নিতে হবে, এগুলো সবচেয়ে কমন। আমি সব কিছু মুছে দিই, কমন কয়েকটা জায়গায় এই যে এগুলো, সেকেন্ড দোলকে পরিণত হবে কিনা, আর ভূপৃষ্ঠের ন্যায় পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এগুলো অনেক বেশি কমন আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সরাসরি বোর্ড থেকে দেখাই দিচ্ছি। দেখো পাহাড়ের চূড়ায় কত, এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন। পাহাড়ের চূড়ায় উচ্চতা কত, বা পাহাড়ের উচ্চতা কত জিজ্ঞেস করবে, এবং পাহাড়ের চূড়ায় নেওয়ার পরেও দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা দেবে, আদর্শ জাতীয় প্রশ্ন। তো যাদের বোর্ডে এই প্রশ্ন আসবে, তো ভাববা জাতীয় প্রশ্নটাই দিয়ে দিছে আর কি। হ্যাঁ, জাতীয় বোর্ড আর কি, জাতীয় কোশ্চেন আর কি। হ্যাঁ, তার মানে এটা সবাইকেই পারতেই হবে, সবাইকে পারতে হবে, জাতীয় প্রশ্ন আর কি। হ্যাঁ, জাতীয় প্রশ্ন বাস আসেই পরীক্ষায়। ওকে, এরপর দেখো কি আছে, অভিজ্ঞতা জিজ্ঞেস করে দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে, একই প্রশ্ন একই কথা, তারপরে করে যাবা 2টা প্রশ্ন আর কি, ভালো মতো প্র্যাকটিস হবে। সিলেট 21, ঢাকা 19 আর কি। এরপরে রাজশাহী 21টা করবা, এই সেম প্রশ্ন, হুবহু সেম প্রশ্ন, এটা না করলেও পারো, এখন একই রকম, একদম পুরোপুরি একই রকম। তারপরেও যেহেতু অনেক বেশি আসে পরীক্ষায়, যেন আমি দিয়ে রাখছি যে বেটা তুই এটা প্র্যাকটিস করে যা, যেন পরীক্ষায় গিয়ে উল্টাপাল্টা না হয়। 3বার দিয়েছি আমি একই প্রশ্ন। আর নর্মালি বলছে এই সরল দোলকের স্মরণ বেগ ত্বরণ থেকে বেগ আসছে, কোন স্থানে উচ্চতা বেশি, মানে উচ্চতা বের করতে বলছে। দুইটা স্থান ছিল, 2 জায়গায় উচ্চতা বের করতে বলছে আর কি। উচ্চতার সূত্রগুলো তোমরা সবাই জানো। আর এই যে কোনটা ধীরে চলবে, এটা একটা প্রশ্ন আছে, এটা অবশ্যই করে যাইতে হবে। দেখো এখানে কি আছে, এখানে খনির অঙ্কটা মনে হয় আছে, তাই না? একটা হচ্ছে হ্যাঁ, এই যে এত মিটার গভীরে গেল। হ্যাঁ, এত মিটার উপরে একটা বিন্দু বিতে নেওয়া হলো, আর গভীরে এই যে একটা মিটার গভীরে, তাহলে খনির অঙ্ক হচ্ছে এটা। খনির অঙ্কটা করার জন্য তোমরা এই অঙ্কটা করবা, খনির জন্য এই অঙ্কটা করবা। চট্টগ্রাম 22, এটা কিন্তু মাস্ট করতে হবে, তাহলে এটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, আর দিনাজপুর 22-এর মধ্যে কি আছে, পাহাড়ের উচ্চতা, যে খনির অঙ্ক আর একটা আছে, খনির। তো খনির এই 2টা অঙ্ক পাশাপাশি রাখছি, তুমি করে ফেলবা। কোনটা, এই দিনাজপুর 22। হ্যাঁ, এই দিনাজপুর 22, এটাও কিসে ছিল আমাদের, এটা আমাদের কি ছিল দেখি, এটা দিনাজপুর 22 ছিল, আর এটা চট্টগ্রাম 22 ছিল। দিনাজপুর 22, চট্টগ্রাম 22। হ্যাঁ, দিনাজপুর 22, চট্টগ্রাম 22। তোমরা দেখি এখানে। এরপরে দেখো, এরপর আমাদের একটা আছে যে কোথায় কে সুতার টান বের করো আর কার্যকর বল, মানে এরকম দোলাদুলি করতেছে, কার্যকর বল জিজ্ঞেস করছে, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। ওকে, এই সেম প্রশ্নই দেখো ঘুরে ফিরে আসছে। এখনো এই অভিকর্ষ ত্বরণগত আর উপগ্রহটির ধীরে ধীরে দোলকটি উপগ্রহ পৃষ্ঠের পৃথিবীর তুলনায় ধীরে চলে, এটা ব্যাখ্যা করতে বলছে। ময়মনসিংহ 22, এই অঙ্কটাও তোমাকে করতে হবে আর কি। তো এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল একইভাবে। তাহলে আমরা টাইপ ওয়াইজ তোমাকে বললাম যে ভাই এই চ্যাপ্টারে এই টাইপ থেকে তুমি এই প্রশ্নগুলো করো, এটা সবচেয়ে বেশি করো, এটা কয়েকবার করো। আশা করি বুঝাইতে পারছি যে কী করতে হবে। একইভাবে মহাকর্ষ অভিকর্ষ থেকে খেয়াল করো কি পড়বো আমরা। 3টা টাইপ আছে, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষ বিভব প্রাবল্য, কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ। তো আমরা প্রথম টাইপ থেকে কি পড়বো, A to Z লেখা আছে, যা পড়তে হবে এগুলো পড়ছো মানে শেষ, প্রথম টাইপটা শেষ হয়ে গেল। এই প্রথম টাইপে কি কি আসছে দেখো, প্রথম টাইপটা আমরা নাম দিচ্ছি কি, অভিকর্ষ ত্বরণেরটা।
যে এই মেরু অঞ্চল, এই অঙ্কটা অনেক বেশি কমন। এই অঙ্কটা মাস্ট, এই যে রাজশাহী 23-এর ঘ, যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুব অঞ্চলে মেরু অঞ্চলে স্থানান্তর হলে ওজনের পরিবর্তন, যে বিষুব থেকে মেরুতে গেলে কি পরিবর্তন হবে, জি ল্যামডা দিয়ে যে অঙ্কটা আর কি, জি ল্যামডা দিয়ে, হ্যাঁ জি ল্যামডা দিয়ে, তো এটা মাস্ট। তারপর হচ্ছে এখানেও সেম প্রশ্ন আছে একটা, যশোর 23-এর, যে বিষুব অঞ্চলে বস্তু ওজন শূন্য পাইতে হলে, বিষুব অঞ্চলে ওজন শূন্য পাইতে হলে কি মানে কৌণিক বেগের কি পরিবর্তন করতে হবে। আচ্ছা, কৌণিক বেগের পরিবর্তনের একটা অঙ্ক, মানে ওমেগা আর ওমেগা প্রাইম, এটা বের করতে হয় আর কি, হ্যাঁ যে পৃথিবীর এই ওজন শূন্য পেতে হলে বা এই করতে হলে, এটা মোস্ট কমন একটা অঙ্ক। এই দুইটা কিন্তু সেম টাইপ, এটা এবং এটা কিন্তু সেম টাইপ, রাজশাহীতেই যশোরেই সেম টাইপ আর কি। তো অবশ্যই বের করে করো এই ওমেগার অঙ্ক বা জি ল্যামডার অঙ্ক, বিশেষ করে জি ল্যামডার অঙ্ক, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তো এই টাইপের অঙ্ক আর কি। তো এই টাইপটা ভালো করে করো, পরীক্ষায় বিগত বছর ভালো এসেছে, যাদের বোর্ডে আসে না তাদের বোর্ডে আসবে এবার। এই 45 অক্ষাংশে আবারও সেই ওমেগার অঙ্ক, আবারও সেম অঙ্ক, বিষুব অঞ্চলে ওই বিকর্ষণ শূন্য পেতে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন, সেম ওই ওমেগা আর ওমেগার ওই অঙ্কটা সেম আসছে, বরিশাল সূত্র। 3টা বোর্ড করবা শেষ, এখান থেকে 3টা করবা। আর অভিকর্ষ স্তরণ এইচ উচ্চতায় গভীরতায়, সেই অঙ্কটার জন্য তুমি জাস্ট এই একটা অঙ্ক করলেই চলে। এখানে 2টা জিনিস আছে, সিলেট 22-এর মধ্যে উচ্চতাও আছে, এ দেখো গভীরতাও আছে, আবার কি উচ্চতাও আছে, তো সবগুলোই কাভার হয়ে যাবে। এই অঙ্কটা করলে অ্যান্সার সহ এখানে দিয়ে দিছি আমরা, হ্যাঁ এই অ্যান্সার তুমি দেখতে পারো আর কি, অ্যান্সার দেওয়া আছে। 2 নম্বর টাইপ, মহাকর্ষ বিভব প্রাবল্যের মধ্যে কোন কোন অঙ্ক মাস্ট করা থাকতেই হবে। যেমন এই অঙ্কটা তোমাকে বলবে কি মহাকর্ষ বিভব বের করো সূর্য পৃথিবীর মাঝখানে বা একাধিক বিন্দুতে প্রাবল্য, মানে এখানে পৃথিবী আছে সূর্য আছে, কোথায় মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে, এরকম জিজ্ঞেস করবে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে এইটা প্রশ্ন আছে একটা, যে নর্মালি বলছে মহাকর্ষ বিভব বের করো, আর এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষ বল একই হবে না, মানে 2টা গ্রহ দেওয়া আছে, তো 2 গ্রহে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে হবে শেষ। তাহলে এই বরিশাল 22-এর অঙ্কটা মাস্ট করা থাকতে হবে, কুমিল্লা 17 অঙ্কটা করা থাকতে হবে, কারণ এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা অঙ্ক ছিল আর কি। জিজ্ঞেস করে একটা বর্গ দেওয়া আছে, বিভিন্ন বিন্দুতে ভর আছে, ও বিন্দুতে মহাকর্ষ বিভব কত হবে, ও বিন্দুতে বস্তুটা স্থির থাকবে কিনা, বিভব প্রাবল্য 2টা জিনিসে আছে, তো এই অঙ্কটা করাটা জরুরি শেষ। এখান থেকে এইটুকু জিনিস করলে আমাদের হয়ে যাবে। এটা আমাদের সেই টাইপ 3 ছিল, ওনার টাইপ 2 ছিল, এবার হচ্ছে টাইপ 3, কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ। একটা দেখো কৃত্রিম উপগ্রহে যা যা আসতে পারে, বেগ, রৈখিক বেগ, আনুভূমিক বেগ, ত্বরণ, পর্যায়কাল, গতিশক্তি, বিভব শক্তি, স্থির থাকবে কিনা, ভূস্থির হবে কিনা, চাঁদের মতো উপগ্রহে পরিবর্তন হবে কিনা, ভূস্থির উপগ্রহ করতে কি করতে হবে, পর্যায়কালের কিরূপ পরিবর্তন হইতে হবে, সব গঘ একসাথে দেওয়া আছে। এটুকু করলেই এনাফ। কিন্তু কোন কোন বোর্ড করবো, এখানে ঢাকা 18 বোর্ডটা করবো মুক্তিবেগের জন্য, তারপর হচ্ছে সিলেট 17 করবো এখানে এই কক্ষপথের জন্য, আর এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে মুক্তিবেগের জন্য। তো এখানে বেশি অঙ্ক দেওয়া নাই, কিন্তু তোমাকে এখানে এইগুলা করতে হবে আর কি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি। সিকিউ বেশি দেওয়া নাই, এখানে সিকিউ বেশি দাগানো নাই, আর যারা হচ্ছে ওয়ান শট বেসে তাদের তো পিডিএফ দেওয়া হয়েছে, সেখান থেকে দেখো সিকিউ বেশি দাগানো নাই এটার মধ্যে। কিন্তু কি করতে হবে, এই যে ওয়ান শটের সব প্রশ্ন করতে হবে, ওয়ান শট করলে এনাফ, হ্যাঁ ওয়ান শট এর সব পড়বো, ওয়ান শটের সব পড়বো। কার জন্য, টাইপ 3 এর, হ্যাঁ টাইপ 3 এর ক্ষেত্রে, টাইপ 3 এর জন্য এই যে ওয়ান শটের সব পড়বো, ঠিক আছে। এই যে এইটুকু পড়তে হবে, মাস্ট লিখে দিচ্ছি, এই পেজটা মাস্ট, এই পেজে যা আছে এইটুকু পড়ছো মানে তোমার পুরো টেস্ট পেপারে এই তোমার এই মুক্তিবেগ কৃত্রিম উপগ্রহ শেষ, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এর পরেরটা নিউটনীয় বলবিদ্যা। খেয়াল করো আমাদের কয়েকটা বাকি আছে, তাহলে আমাদের শেষ। বলবিদ্যাটা খেয়াল করো কি কি আমাদের আছে এখানে। টাইপ 3টা, কেন্দ্রমুখী বল, ভরবেগের সংরক্ষণ নীতি, জড়তার ভ্রামক। সবচেয়ে বেশি আসে হচ্ছে এই যে এইগুলো সবচেয়ে বেশি আসে, এই দুটো টাইপ লিখে সবচেয়ে বেশি আসে। কি কি পড়বো, কি জিনিস আসে বলে দিচ্ছি। কেন্দ্রমুখী বল থেকে কি কি আসে, এই যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে টান, সুতার টান, কেন্দ্রমুখী বল আর সুতার টান, আর আরেকটা হচ্ছে কি কি বলে এটাকে, ব্যাংকিং, আর হচ্ছে ব্যাংকিং, হ্যাঁ। তো যাদের ব্যাংকিং আসছে অলরেডি, তো তারা চেক করে নিও, নাও আসতে পারে। তো টান আর এই ব্যাংকিং যে কোনো একটা তোমার পরীক্ষা আসবে, এই টাইপ থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, হয় ব্যাংকিং থেকে আসবে না হলে টান থেকে আসবে। কি কি প্রশ্ন দেওয়া আছে দেখো, তোমাকে বলবে এরকম আনুভূমিকভাবে ঘুরে দিছি টান কত, এরকম উলম্বভাবে ঘুরলে টান কত হবে, বা 300 RPM ঘুরেতেছি ছিঁড়ে যাবে কিনা, এই প্রশ্নগুলো লেখা আছে। বা দৈর্ঘ্য এত গুণ করে ঘুরালে ছিঁড়বে কিনা, তারপরে যদি আমি এত ডিগ্রিতে ঘুরাই তাহলে টান কত হবে, এভাবে প্রশ্নগুলো আসে টান থেকে। আমি সিরিয়াসলি দাগে দিব,
আর ব্যাংকিং থেকে কি প্রশ্ন আছে, ব্যাংকিং কোণ কত, এত বেগে একটা ব্যক্তি যাচ্ছে অ্যাক্সিডেন্ট করবে কিনা, বা রাস্তাতে ঘর্ষণ না থাকে তাহলে কত বেগে যাইতে পারবে, বা এই ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল নির্ণয় করো, সে সর্বোচ্চ এত বেগে সাইকেল চালায় যাইতে পারবে কিনা, এরকম, তাই না ব্যাংকিং প্রশ্নগুলো। কি কি বোর্ড পড়বো, টানের জন্য প্রথমটা টান, এই যে টানের ক্ষেত্রে পড়বো হচ্ছে সিলেট 22 পড়বো মাস্ট, এই যে এরকম অঙ্কগুলো আসবে, তো বলবে এই ডিগ্রিতে তোমাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে এই কত সুতার টান কত, এখানে সুতার টান কত, এখানে সুতার টান কত, বা এখানে সুতার টান কত, সব জায়গায় সুতার টান সেম হবে কিনা, এরকম জিজ্ঞেস করবে। দেখো তাই বলছে পর্যায়ক্রম কত আর এবিসিতে টান কোথায় বেশি হবে, দেখো সেম এরকম প্রশ্ন আসবে যে 30 ডিগ্রিতে 90 ডিগ্রিতে কোথায় টান বেশি হবে, আর কেন্দ্র বিমুখী বলের মান বের করতে বলছে গ নম্বরে। এখানেও সেম বলছে কোথায় টান বেশি ছিল বা কে বেশি টান দিছিল, কণিক ভরবেগ নির্ণয় করো, কণিক ভরবেগটা মিক্স করে দিছে। আর এত বেগে ঘুরাইলে ঘূর্ণন সফলভাবে হবে কিনা বা ছিঁড়ে যাবে কিনা, এইটাই এই জন্য কোনটা বোর্ড করবো, এইটা হচ্ছে এই যে বোর্ড লেখা আছে এখানে দিনাজপুর 17 করবা, তুমি দিনাজপুর হচ্ছে 17 করবা, আমি দাগাই দিচ্ছি একটু, দিনাজপুর 17। আর এখানে কি ছিল আমাদের, এখানে চট্টগ্রাম 19 করবা, এখান থেকে চট্টগ্রাম 19 করবা, আর এখানে তো দেখছোই ময়মনসিংহ 21 করবা। তো এই অঙ্কগুলো করলেই হবে। তাহলে অঙ্ক কয়টা গেল টান থেকে, একটা, সিলেট 22, ময়মনসিংহ 21, 2টা, 3টা, 4টা, এই যে 5টা। আর এখানেও একই অঙ্ক, তুমি এটা করতে পারো নাও করতে পারো, সমস্যা নেই, তুমি দেখে রাখবা আর কি, তো টানের অঙ্ক একটু ভালো মতো করবা, 6টা, এই 6টা করলে হবে শেষ, টান থেকে 6টা করবা। এবার ব্যাংকিং থেকে কি করবা, ব্যাংকিং থেকে পড়বো হচ্ছে ঢাকা 21, ওই যে নর্মাল ব্যাংকিং দিছে আর কি, তোমাকে নর্মাল জিজ্ঞেস করছে রাস্তায় ব্যাংকিং বের করো আর নিরাপদে যাইতে পারবে কিনা, ঢাকা 21 করলে নর্মাল অঙ্ক হয়ে যাবে। তারপর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ দিছে, আর বলছে কোন রাস্তা সমতল ছিল ঘর্ষণযুক্ত রাস্তা, তো ঘর্ষণের অঙ্ক এই একটা দিলাম আর কি, হ্যাঁ ঘর্ষণযুক্ত ব্যাংকিং আর কি, হ্যাঁ মানে ব্যাংকিং নাই, ঘর্ষণযুক্ত রাস্তা বা ব্যাংকিং নাই, হ্যাঁ ওই টাইপের জন্য এই অঙ্কটা করবা, এই যে বরিশাল 23-এর অঙ্কটা করবা, 2টা অঙ্ক গেল। তারপর হচ্ছে এটাও সেই ঘর্ষণের অঙ্কটাই, এটা হচ্ছে জাস্ট রিপিট করছি যেন ঘর্ষণের অঙ্ক যারা আগে করো না যেন ক্লিয়ার থাকে, 2টা 3টা, এই যে 4টা শেষ, এই 5টা। এই যে ব্যাংকিংহীনতে অনেক অঙ্ক দিছি, হ্যাঁ কারণ পরীক্ষায় ব্যাংকিংটা দিচ্ছে বেশি আর কি, এখান থেকে 4টা করবা শেষ, ওখানে 6টা, এখানে 4টা, 10টা। আর এই যে একটা টাইপ আছে যে বল ভরবেগ সংগতি, এখানে বেশি করার দরকার নেই, জাস্ট এই অঙ্কগুলো করবা, একটা বস্তু একটা ধাক্কা মারতেছে, মিলিত বেগ কত, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, এই একটা প্রশ্ন পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেয়, হ্যাঁ তো এই জন্য তুমি কিছু প্রশ্ন করে রাখতে পারো, হ্যাঁ এই যে এই একটা প্রশ্ন করে রাখতে পারো তাইলেই হবে আর কি। বা আমি তো এখানে দাঁড়িয়ে দিয়েছি যে এই অঙ্কটা বিশেষ করে অঙ্ক ছিল 9-10-এ, 2টা গাড়ি সংঘর্ষ করে কোন মানে ধাক্কাটা সংঘর্ষে স্থিতিস্থাপক হয়েছে কিনা, সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি বের করে আমরা চেক করতাম, ওকে মিলিত বেগ বের করতাম। এবার জড়তার ভ্রামক এই টাইপটা বিশেষ করে দরকার হবে, এটা বিশেষ করে ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো করলেই এনাফ। কি কি আছে, জড়তার ভ্রামক বা হচ্ছে সেই অঙ্কগুলো দেখো, কি রাজশাহী 23-এ করলে কি কোনটা কমপ্লিট হবে, নর্মালি বলছে জড়তার ভ্রামক বের করো বা চক্রগতির ব্যাসার্ধ বের করো, আর বলছে কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ, চক্রগতির ব্যাসার্ধে বা জড়তার ভ্রামকে এই অঙ্কটা সবচেয়ে কমন। তোমাকে 2টা কাহিনী দিয়ে বলবে কি যে কোনটাকে ঘুরানো সহজ কোনটাকে ঘুরানো কঠিন, জড়তার ভ্রামক বেশি মানে ঘুরানো কঠিন, জড়তার ভ্রামক কম মানে ঘুরানো সহজ, তো এটা অনেক বেশি দিবে। যেমন রাজশাহী 23 একটা, এই যে অ্যান্সার সহ এখানে আছে করতে পারো। চট্টগ্রাম 23-এর মধ্যে আছে কি টর্কের অঙ্ক অনেক বেশি আসে, টর্কের জন্য এই অঙ্কটা করবা, টর্কেরটা তাহলে এখান থেকে কমপ্লিট হবে, হ্যাঁ টর্কেরটা কমপ্লিট হবে, অ্যান্সারও দিয়ে দিচ্ছি আমরা, অ্যান্সারও দেখে নিতে পারো। কৌণিক ভরবেগের অঙ্কটা করার জন্য কমপ্লিট হবে, কৌণিক ভরবেগেরটা, এবং বিশেষ করে এরকম প্রশ্ন এভাবে তোমাকে বলবে যে এই একটা, এটা অনেক কমন প্রশ্ন, জড়তার ভ্রামকের একটা তার দেওয়া আছে, এই তারটাকে পেঁচিয়ে আমরা একটা বৃত্তাকার বানাইলাম, এই তারটা তার ছিল, এই তারটাকে পেঁচা বৃত্তাকার বানাইছে, তাহলে কোন ক্ষেত্রে ঘুরানো সহজ বা কোনটার জড়তার ভ্রামক বেশি এভাবে জিজ্ঞেস করে, তাহলে এইটা জড়তার ভ্রামক বের করবো, আর এরকম বৃত্তাকার চাকতিরটা পরে বের করবো, এইভাবে বের করতে হয়। তো অঙ্কটা করার জন্য তুমি দিনাজপুর 23-এর এই অঙ্কটা তুমি ফলো করবা, অ্যান্সার সহ করা আছে এখানে। এরপর তুমি একটা অঙ্ক ফলো করে ওই সেম জিনিসটাই, যে একটা তার দেওয়া আছে, ঠিক পেঁচা বৃত্তাকার বানাবা, এই যে বৃত্তাকার বানাইছি, তাহলে এখন সেম ঢাকা 21, আর এখানে আমাদের ছিল কোনটা দিনাজপুর 23, এই 2টা অঙ্ক করলে এই পেঁচানোর অঙ্কটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কিনা সেটার একটা অঙ্ক এখানে আছে, কৌণিক ভরবেগের জন্য এই অঙ্কটা করবা। রাজশাহী 21-এর জন্য এই অঙ্কটা করবা, রাজশাহী 21-এ নর্মাল প্রথমটার মতোই, যে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে, তো রাজশাহী যশোর 21-টা নাও করতে পারো, প্যারা নেই, করতে পারো আর কি। ও এটা দরকার এরকম যে একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো,
এবার তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে যথাভাগ বের করতে বলছে। তার মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য কোথায় আছে, কোথায় কোথায়, এই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে এই অঙ্কটা করে রাখা অবশ্যই ফরজ। চট্টগ্রাম 21 মাস্ট, চট্টগ্রাম 21 করে রাখবা আর কি। তো এখানে বেশ কয়েকটা অঙ্ক হয়ে গেলো, 6-7টা অঙ্ক কিন্তু হয়ে গেছে। ও আরও আছে এখানে, এগুলো পরীক্ষা বেশি আসে। ওই যে একটা ফ্যান ঘুরতেছিল, পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তো কোনটা কতবার ঘূর্ণন দিছিল, এই অঙ্কটার জন্য এই যে যশোর 19 করতে হবে। কারণ তুমি দেখো এই চ্যাপ্টার কিন্তু বড়, এই জন্য কিন্তু সবাই অনেক সময় অনেকে অ্যাভয়েড করে, কিন্তু অঙ্ক কিন্তু এই জন্য বেশি। দেখছো তাহলে কিন্তু 10টা 20টা 20-25টা অঙ্ক হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে আর কি বেসিক্যালি। আবারও সেম যে ঘোরাইলে কী হবে, অনেকগুলো অঙ্ক রিপিট দিচ্ছি কারণ এগুলো অনেক বেশি আসছে, তুমি বেশিবার দেখলে ভালো মনে থাকবে, কারণ অনেকবার বেশি দিচ্ছি আর কি। আর নৃত্যশিল্পীর একটা অঙ্ক ছিল, নর্তকীর অঙ্কটার জন্য তুমি এই অঙ্কটা দেখে রাখবে আর কি। নর্তকী বরিশাল সদর মাস্ট দেখতে হবে। এই যে অ্যান্সারটাও দিয়ে রাখছি, তোমার ঝামেলা না হয়, ঠিক আছে। নর্তকীর এই যে অ্যান্সারটাও আছে, যেন ঝামেলা না হয়। তো নর্তকীর অঙ্কটা মাস্ট, ওকে, হোয়াটসঅ্যাপে। আর লাস্টে আমাদের আছে কোনটা, লাস্টে আমাদের আছে হচ্ছে ভেক্টর আছে। ভেক্টর আর আমাদের কাজ ক্ষমতা আছে, তাহলে শেষ। দেখো ভেক্টর থেকে লাস্টে কিছু বললাম না, কারণ ভেক্টরের জিনিসগুলো তোমরা এমনি বস। ডট গুণ ক্রস গুণ আসে, ভেক্টর ক্যালকুলাস আসে, নদী নৌকা আসে, আপেক্ষিক বেগ আসে। তো ডট গুণ ক্রস গুণ থেকে বেসিক্যালি দেখো এই যে এই জিনিসগুলো পড়লেই সব তুমি কমন পাবা। এখানে যে 15টা প্রশ্ন আছে, 23টা প্রশ্ন, 23টা থেকেই সব আসবে আর কি। দেখো কী কী আসবে, এই যে এই বোর্ডগুলো করতে হবে। বরিশাল 16, তারপর হচ্ছে এই সিলেট 19, তারপর হচ্ছে কুমিল্লা 21, ঢাকা 21, দিনাজপুর 21। তুমি যদি প্রত্যেকটা টাইপ একবার করে হলেও করে রাখতে চাও, তাহলে এই অঙ্কগুলো করতে হবে, এটা বোঝাচ্ছি আর কি। কুমিল্লা 23, যশোর 23, সিলেট 23, যশোর 22, তারপরে এই যে এটা, এই সবগুলো করলে তোমার এই টাইপের সমস্ত অঙ্ক চলে আসবে। তো এই অঙ্কগুলো আগে করবা, তারপরে অন্য অঙ্ক করবা তুমি। ভেক্টর ক্যালকুলাস থেকে তুমি 2-3টা অঙ্ক করলেই চলবে। চট্টগ্রাম 22-এরটা করতে হবে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সেরটা সলিডাল হবে কিনা, সংরক্ষণশীল হবে কিনা, কার্ভ বের করতে দিবে, এরকম ডাইভারজেন্স নির্ণয় করতে দিবে, তাহলে কোনটা করবা, এই চট্টগ্রাম 22, বরিশাল 22, আর হচ্ছে এই অঙ্কটা। এটা কোন যে বোর্ডটা মুছে গেছে, পিকচার তুলে রাখো, স্ক্রিনশট তুলে রাখো, এটা করবা আর কি। হ্যাঁ, সেই 3টা করলেই চলবে। এইখান থেকে মাত্র 3টা অঙ্ক করবা, এইটার থেকে 3টা গুণে, এর বাইরে করার দরকার নেই। নদী নৌকা থেকে অনেক অঙ্ক তোমাকে করতে হবে, আপেক্ষিক বেগ থেকে করতে হবে। এই যে নদী নৌকার জন্য সবগুলো অঙ্ক তোমাকে পারতে হবে, এই বৃষ্টি ছাতার জন্য এই অঙ্কগুলো পারতে হবে। আর গাড়ির কাজ ভেজার অনেকগুলো অঙ্ক আছে, বৃষ্টি ছাতা, এটা পারতে হবে তোমাকে এখান থেকে কমপ্লিট পারতে চাইলে। হ্যাঁ, যেমন ঢাকা 19, রাজশাহী 17, আর নদী নৌকার জন্য ঢাকা 23, রাজশাহী 23, চট্টগ্রাম 23, দিনাজপুর 23, মানে 23 সবগুলোই দিচ্ছি যেন তুমি একটু প্র্যাকটিসে থাকে। বেশি কিছু নাই, ওই জিনিসই বলে পরীক্ষায় যে কোন মাঝে আগে পৌঁছাবে। হ্যাঁ, 3টা টাইপ যে ছিল, যারা নদী নৌকা পারো তারা তো প্যারাই নেই আর কি। এই জন্য এটা বেশি কিছু বললাম না, চট্টগ্রাম 22 নর্মালগুলো আসে। আর লাস্টলি আমাদের এই কাজ ক্ষমতা শক্তি থেকে একদম সহজ করে দিছি আমি, যে মেইনলি কাজ ক্ষমতা শক্তি টাইপ থেকে ভাই ক্ষমতার কুয়ার অঙ্ক সবচেয়ে বেশি আসে। অনেক অঙ্ক আছে, তোমার অনেক অঙ্ক করার দরকার নেই, তুমি এই কয়েকটা করবা। ঢাকা 21, 22, 23, রাজশাহী 22। দেখছো ঢাকা টানা 3 বছর, 21, 22, 23 টানা 3 বছর দিয়ে দিছে। তাহলে আমরা দোয়া করি এবছরও দিয়ে দিক। হ্যাঁ, 21, 22, 23, 24 খালি ক্ষমতা আর কুয়ার অঙ্ক আর কি। এদিকে তো ক্ষমতা 12টা হয়ে গেছে, ক্ষমতা, ঠিক আছে। তো এটা আসছে। আর হেলানো তলটা একটু কঠিন, তো হেলানো তলের জন্য তোমরা করবা কোনটা, যে কুমিল্লা 22, ময়মনসিংহ 22, বরিশাল 22, 3টা মাস্ট করতে হবে। এখানকার কয়টা দেখো, 1, 2, 3, 4, 4 আর 3, 7টা। এই 7টা অঙ্ক তুমি সবার আগে করবা, তাইলে এনাফ। তারপরে স্প্রিং ভারকেন্দ্রের সরণ জাতীয় বিভিন্ন রকম, এরকম ছিল না যে এরকম একটা ইটের পরে ইট রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ কত, এরকম আসতো। তারপরে বলতো একটা জিনিস শোয়ানো আছে, শোয়ানো থেকে এরকম খাড়া করতে কৃতকাজ কত হবে, এই ধরনের জিনিস যেগুলো ছিল ভারকেন্দ্রের সরণ, এগুলো মাঝে মাঝে দেয়, হঠাৎ করে দিতে পারে, দেয় না বেশি একটা, এগুলো সবচেয়ে বেশি দেয় যদি বিটলামি করে দিতে পারে। তাছাড়া স্প্রিং বা হচ্ছে হাতুড়ি পেরেক, হ্যাঁ, এই আদার্সের মধ্যে এখান থেকে 1টা 2টা অঙ্ক তুমি যার টেস্ট পেপারে যেটা পাবা চোখে পড়ে সেটা করে রাখবা আর কি, এত বেশি নাই আর কি টেস্ট পেপারে। তারপরে বলে রাখলাম সূত্রগুলো দেখে রাখবা, এইটুকু করলেই মোর দ্যান এনাফ। এখান থেকে শেষ। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের প্রশ্নগুলো আসবে, কোন টপিক থেকে কী কী পড়বা, তুমি কী কী করবা, এই সব জিনিস তোমার এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখন একটু গোছানো হয়ে গেছে। এই সময়টুকু যে তুমি ইনভেস্ট করলা, এই সময়টি তুমি বুঝে গেছো যে কোন চ্যাপ্টারে কী পড়বো, কীভাবে পড়বো, কোন কোন অঙ্ক করা জরুরি। যারা গুছাইতে পারতেছিল না তাদের জন্য আমি মনে করি অনেক বেশি হেল্প হয়েছে আসলে। তো এই অঙ্কগুলাই ঘুরে ফিরে করে ফেলো, ইনশাল্লাহ দেখবা ক্লিয়ার হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। যারা এই অঙ্কগুলো পারো না তাহলে তারা সবাই এইচএসসি 24 প্লেলিস্টে চেক করতে পারো। আর যারা আমাদের এইচএসসি ওয়ান শট পেইড ব্যাচে আসো তারা সেখান থেকে করে ফেলতে পারো। আমরা আমাদের এইচএসসি ওয়ান শট পেইড ব্যাচে কিন্তু যেই আসলে এফোর্টটা দিচ্ছি আসলে ইনশাল্লাহ কালকের পরীক্ষার মধ্যে তোমরা আসলে সেইটার ফল পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, মাত্র
799 টাকায় আমরা এত যে সুন্দরভাবে জিনিসগুলো গুছাই দিয়েছি। আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হয়েছে। কালকে পরীক্ষাটা সেভাবেই তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। আর তোমরা তোমাদের জুনিয়রদেরও এই ব্যাপারটা অবশ্যই জানিও। হ্যাঁ, তো ইনশাল্লাহ সহজ দোয়া থাকবে, ভালো মতো প্রস্তুতি নিয়ে যাও, ভালো মতো পরীক্ষাটা দিতে যেন পারো সেই দোয়াই থাকবে। আর প্রস্তুতিটা কমপ্লিট করতে থাকো, যতটুকু সময় তোমার হাতে আছে প্রস্তুতি কমপ্লিট করতে থাকো আর কি। হ্যাঁ, আর যারা বেছে নাই তারা HSC24 এই প্লেলিস্টে গিয়ে তুমি এই চ্যাপ্টারগুলো থেকে যেটা তুমি পারো না, যেটা পারো সেখানে তুমি সেই জিনিসগুলো করে নিও আর কি। হ্যাঁ, যারা পেইড বেছে নাই আর কি। ওকে, আর অ্যাডমিশন প্রো ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে ভর্তির জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল এখানে মেসেজ দিও, তাইলেই হবে। আর অবশ্যই মেসেজ দিয়ে রেখো মানে এইটা পাওয়ার জন্য আর কি, অফারটা পাওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে শুরু করবো সব কিছু। HSC আমরা আগে শেষ দিয়ে নিই। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। আর অবশ্যই এই যা বললাম এগুলো থেকে যদি কমন পাও, অবশ্যই আমাদের যে দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপ আছে, সবাই এসে পরীক্ষা দিয়ে এসে আমি পোস্ট দেখতে চাই। হ্যাঁ, দর্পণ একাডেমি আমাদের যে FB গ্রুপ আছে, যদি পরীক্ষা এসে এই যা বললাম এগুলো থেকে যদি পেয়ে যাও কমন, হ্যাঁ, তো আমাদের FB গ্রুপে অবশ্যই জানিও যে সাজেশন থেকে বা এই রিভিউ ক্লাস থেকে আমাদের যা বলছিলেন ভাই এগুলাই আসছে আর কি, এগুলাই ভালো করে পড়ে গেছিলাম, ভালো মতো দিতে পারছি পরীক্ষায়, এটা শুনতে চাই যে ভাই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর তুমি কিন্তু একটু সতর্ক হয়েও যাওয়া, পরীক্ষা একটু খারাপও হয়ে যেতে পারে। প্রথম পরীক্ষা মনে করো ফিজিক্স সায়েন্সে দিল, মনে করো একদম একটু কট খাওয়ায় একটু কঠিন প্রশ্ন দিয়ে দিল, দিতেই পারে। তুমি ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে যাবা। তুমি পরীক্ষায় গিয়ে 8টার মধ্যে 8টা কমন পাবা এই প্রস্তুতি বা এই চিন্তা করে যাবা না। তুমি চিন্তাই করে যাবা ওরা বিটলামি করবে, 2-1টা উল্টাপাল্টা প্রশ্ন দিবে, তো তুমি ওইভাবেই মানসিক চিন্তাভাবনা করে যাবা, ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবা। তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি একদম ধাক্কা খাবা না। কারণ হঠাৎ করে ধাক্কা খাও যেই সব আন্ডার দেখবা, তখন চোখে পারা জিনিসও পারবা না। এই জন্য তুমি একটু ধাক্কার প্রিপারেশন নিয়েই যাবা। প্রথম পরীক্ষায় ধাক্কা দিতে পারে, এরকমই করে আর কি। হ্যাঁ, কোনো না কোনো বোর্ডে তো এই ধাক্কাটা মারবেই, দেখো। তো এই জন্য সবাই মানসিক প্রস্তুতি নিয়ে যাবা যে না ধাক্কা খাইতে পারি, সুতরাং হ্যাঁ এইভাবে করবো। আর প্রথম পরীক্ষা যদি কোনোভাবে খারাপ হয়েও যায়, পরীক্ষার হলে একদম পরীক্ষা সাইডা দিবা না যে কিছুই পারতেছি না, যতটুকু পারো সর্বোচ্চ চেষ্টা করে লিখে আসবা। কারণ তোমার কিন্তু পরের পরীক্ষা আছে দ্বিতীয় পত্র, সেখানে হয়তো বা তুমি অনেক বেশি ভালো করে ফেলছো, তো গড়ে কিন্তু A+ চলে আসবে, গড়ে পাস চলে আসবে। ভয়ের কোনো কারণে ম্যাক্সিমাম ট্রাই করে আসবা। অনেকে দেখা যায় যে পারতেছে না, হার দেখে একদম সাইডা দিবা না, ম্যাক্সিমাম ট্রাই করে আসবা। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আশা করি অনেক পরীক্ষা ভালো হবে। এবং এটাই শুনতে চাই পরীক্ষা দিয়ে এসে যে ভাই পরীক্ষা একদম ফাটাই দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক খুশি, তাহলে অনেক ভালো লাগবে। দোয়া রইল। আল্লাহ হাফেজ।